নমস্কার, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমার চ্যানেলে এখন অমরনাথ যাত্রা সিরিজ চলছে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে বালতাল থেকে আমরা গাড়ি করে এসে পৌঁছেছিলাম শ্রীনগরে। শ্রীনগর লালচকে এসে খাওয়া দাওয়া কিছুটা করে নিয়ে তারপর সেখান থেকে একটা অটো করে এসেছিলাম শ্রীনগর স্টেশন। ওখান থেকে আমাদের সেই নবনির্মিত যে বন্দে ভারত, সেই বন্দে ভারতেই যাত্রা ছিল কাটরার উদ্দেশ্যে। তো সেই বন্দে ভারত আমরা ওখান থেকে ধরেছিলাম এবং খুব সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা ঘন্টা তিনেকের মধ্যে কাটরায় এসে উপস্থিত হয়েছিলাম এবং সেখানেই আমাদের বৈষ্ণোদেবী ট্রাস্টের ত্রিকুটা ভবনে বুকিং ছিল। তো সেখানেই আমরা রাত্রিবাস করেছিলাম। আজকে আমাদের পঞ্চম তথা শেষ পর্ব। এই পর্বে আমরা মাতা বৈষ্ণোদেবীর যাত্রা দেখিয়ে আমরা সেখান থেকে কিভাবে বাড়ি ফিরেছিলাম সেটা দেখাবো। আর একটি জিনিস অবশ্যই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রায় আমরা কাটরা আসার পথে এসেছিলাম পৃথিবীর সর্বোচ্চ যে সেতু, আইফেল টাওয়ারের থেকে উঁচু চেনাব ব্রিজের ওপর দিয়ে, এবং তারের তৈরি সেতু, তার দিয়ে ঝুলন্ত সেতু আঞ্জি ব্রিজের ওপর দিয়ে। সেটাও আমরা ভিডিওয়ে দেখিয়েছিলাম। না দেখে থাকলে আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার জন্য একটু শেয়ার করে দেবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে মাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাক। চলুন আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। ত্রিকুটা ভবনের পাশেই এখানে আছে আরএফআইডি কাউন্টার। এই আরএফআইডি কাউন্টার থেকে আরএফআইডি কার্ড, আধার কার্ড দিয়ে কী করতে হয় বায়োমেট্রিক দিয়ে, এই যে পেয়ে গেছি আরএফআইডি কার্ড। এইটা নিয়ে এটা ছাড়া যাত্রা করা অসম্ভব। এইটা যাত্রা করতে গেলে লাগবেই। ঘাড়ার পথে যেরকম অমরনাথ যাত্রায় ছিল সেই রকম এখানে সারা পথেই এটা পরে থাকতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখা যাক যে অটোয় করে আমরা এবারে বানগঙ্গা চেকপোস্টের কাছে যাব। এবার সেখান থেকে ট্রেকিং শুরু হবে। চলুন তাহলে দেখতে থাকুন। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি বানগঙ্গা চেকপোস্টে। বানগঙ্গা চেকপোস্টে এসে গেছি। এই যে বৈষ্ণোদেবী মন্দির চেকপোস্ট। আজ আবহাওয়া খুব খারাপ, সারা রাত তুমুল বৃষ্টি হয়েছে। এখন একটুখানি থেমেছে বলে আমরা যেয়েছি। দেখি পথে আরও কি হয়। আকাশে দেখো মেঘে ভর্তি সম্পূর্ণ। আবহাওয়া খুব খারাপ, খুব খারাপ। যাই হোক, আমরা এখন এগিয়ে চলেছি চেকিং পয়েন্টের দিকে। চেক করিয়ে তারপর আমরা আবার দেখাচ্ছি। এই যে এখান থেকে চেক পয়েন্ট পেরিয়ে আমরা এদিকে এলাম। এইবার এখান থেকে আমাদের এগিয়ে চলতে হবে ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকুন। জয় মাতা দি। আবহাওয়া কিন্তু খুব খারাপ, এটাই একটি চিন্তার বিষয়। আমি জানতাম মানে পুরো বিপরীত আবহাওয়া। কাশ্মীরে যেরকম গরম ছিল অমরনাথ যাত্রায়, আর এখানে ঠিক তেমনই আবহাওয়া খুব খারাপ। আগে থাকতে খবর পেয়েছিলাম তুমুল বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু কাল রাত্রির থেকে যা মারাত্মক, আধ ঘন্টা আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে, সেটা মানে কল্পনা করা যায় না। বৈষ্ণোদেবী মন্দির চত্বরে জল হয়েছে চেক পয়েন্টের আগে। তো এবার দেখি ভালোই ভালোই মার কাছে পৌঁছে যাই, এটাই। জয় মাতা দি। মা দেখো, চলুন যাই। হচ্ছে বানগঙ্গা, কথিত আছে এখানে দেবী তার চুল ধুয়েছিলেন, তাই জন্য এটা তো বলা হতো বালগঙ্গা। পরে সেটা লোকমুখে প্রচারিত হয় বানগঙ্গা নামে। এইগুলো বানগঙ্গা। চলুন এবার এগিয়ে চলুন। দাঁড়াও, ফটো আধালে আমরা হাঁটতে হাঁটতে এসে পড়েছি প্রথম যে জায়গাটি, অর্থাৎ চরণ পাদুকা মন্দির। মায়ের চরণ আছে এখানে, সেই চরণ পাদুকা মন্দির আমরা চলে এসেছি। চলুন দেখি। ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ, সেই জন্যে বাইরে থেকেই দেখাচ্ছি।
এগিয়ে চলেছি সারা রাস্তার মাঝখানে ভক্তরা আনন্দ করছে। তুলনামূলকভাবে অনেকটাই কম, কারণ যেহেতু অমরনাথ যাত্রা চলছে, ভিড়ের বেশিরভাগ অংশটাই অমরনাথের দিকে গেছে। এখনও পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে তুলনামূলকভাবে বৈষ্ণোদেবীর এই রাস্তায় যা ভিড় থাকে তুলনামূলকভাবে কম। এবার যত উপর দিকে উঠবো বুঝতে পারবো কতটা কী ভিড়। চলুন যাই। ভিউজটা দেখুন, আরও যত উপর দিকে উঠবো সুন্দর দেখাবে। অবশেষে আমরা অর্ধকুমারী এসে পৌঁছলাম। দুটো রাস্তা যাচ্ছে, একটার এদিকে ডান দিকে হাতিমাথা মার্গ 6.5 কিলোমিটার, আর একটা বাঁ দিকে হিমকোটি মার্গ 5.5 মিটার। বাঁ দিক দিয়ে গেলে অর্ধকুমারী মন্দিরটি দেখতে পাওয়া যাবে, তবে আমরা আজকে হিমকোটি মার্গ দিয়েই যাবো, কম ডিস্টেন্স ওখান দিয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। 5.5 কিলোমিটার ওই হিমকোটি মার্গ দিয়ে গেলে ওখানে ব্যাটারির গাড়িও পাওয়া যায়। যারা পারবেন না তারা অনলাইনে আগে থাকতে বুক করলে ওখান দিয়ে ব্যাটারির গাড়ি পেয়ে যাবেন, কিন্তু অনলাইনে বুক করতে হবে। চলুন তাহলে এদিক দিয়ে যাওয়া যাক। এখানে হচ্ছে ব্যাটারির টিকিট, 450 টাকা করে এখন প্রতি টিকিট। অনলাইনে করতে হয়, টিকিট ওপেনিংয়ের সাথে সাথেই শেষ হয়ে যায়। আর অফলাইনে পেলে এখানে এসে জিজ্ঞাসা করবেন, কিন্তু পাওয়ার চান্স খুবই কম। তার উপর দালাল রাজ তো আছে, সুতরাং যখনই করবেন টিকিট যখন ওপেন হবে তখনই এখান থেকে অনলাইন টিকিট কেটে নিয়ে আসবেন। চলুন। এই সমস্ত ব্যক্তিরা ওয়েট করছেন এখানে। এখান দিয়ে যে বসে আছে সব, এরা ব্যাটারির গাড়িতে যাবে। অবশ্যই অনলাইন টিকিট কাটতে হবে। আর এই যে ব্যাটারি গাড়িগুলি দাঁড়িয়ে আছে, এক এক করে ছাড়বে। এই যে দেখো, ব্যাটারি গাড়িগুলি এখানে আছে। প্রথম দর্শন এখান থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী ভবন। ওই দেখুন, এখনো 1-1.5 কিলোমিটার বাকি। এখান থেকে প্রথম দর্শন। চলুন আগিয়ে যাই। কাছ থেকে মাতা বৈষ্ণোদেবীর একটা ভিউ।
আর এসে পড়েছি, এবার আমরা এগিয়ে চলেছি এই মন্দিরে প্রবেশ করব। তার আগে ক্লক রুমে সমস্ত ব্যাগ, মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেটস দিয়ে যা কিছু আছে সব জমা দিয়ে দিতে হবে। তো ওখানে তো ফটো তোলার অনুমতি নেই, আমরা ভিতরে প্রবেশ করে যাচ্ছি। আর বাইরে বেরিয়ে এসে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে, তারপর দেখছি এখন তারপরে ভৈরব বাবার কাছে যাওয়ার ইচ্ছা আছে, সেটা দেখছি। এখন ঘড়ির কাঁটায় 11টা বাজছে। আমরা হাঁটা শুরু করেছিলাম 7টার সময়, অর্থাৎ মোট 4 ঘন্টাতে আমরা চলে এলাম মাতা বৈষ্ণোদেবীর দরবারে। ঠিক আছে, পরে কথা হচ্ছে, দেখতে থাকুন। খুব সুন্দরভাবে মাতা রানীর দর্শন হলো, একদম কাছ থেকে এবং ফাঁকায় খুব নিষ্ঠার সঙ্গে দর্শন করে এবার আমাদের রোপওয়ে টিকিট কাটতে হবে। আমরা যাব ভৈরব বাবার কাছে, চলুন। মাতা বৈষ্ণোদেবী দর্শন করে এসে এখন আমরা রোপওয়ে টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি। আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে গেছে, চারিদিকে মেঘ একদম ঢেকে গেছে। আর অনলাইনেও টিকিট করা যায়, কিন্তু আমরা আসলে কখন উঠবো, কখন পৌঁছাবো, আদৌ যেতে পারবো কি না সেই সব জন্য অনলাইনে টিকিট করিনি। তো এখন এখানে লাইন থেকে অফলাইনে টিকিট কেটে রোপওয়ে টিকিট কেটে নিয়ে আমরা ওদিকে যাত্রা করব, চলুন। আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে গেছে, খুব মেঘে সমস্ত ভবন ঢাকা পড়ে গেছে। আমরা তার মধ্যে দিয়ে চলছি রোপওয়ে যাওয়ার জন্য। রোপওয়ে টিকিট কাটতে তখন লাইন দিয়ে কাটা হলো 100 টাকা টিকিটের দাম। আপ ডাউন দুটোই করা যাবে, 2 ঘন্টা ভ্যালিড থাকে টিকিটটি। তো চলুন যাওয়া যাক। ওয়েদার খুব খারাপ। রোপওয়ের জন্য আমি ঢুকেছি, রোপওয়ের টিকিটে স্ট্যাম্প করে দিল, দিয়ে এবার আমরা রোপওয়ে ধরে নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। রোপওয়ের টিকিটের আমরা রোপওয়ের দিকে যাচ্ছি, অনেক ভিড় আছে, প্রচুর ভিড়। লাইন দিয়ে টিকিট কাটতেই তো প্রায় ঘন্টাখানেক লেগে গেল। আবার এখন রোপওয়ে উঠতে কতক্ষণ লাগবে সেটাই একটা ব্যাপার, দেখা যাক। চলুন দেখাচ্ছি, তো দেখি। এখন আবহাওয়া খুব খারাপ। অবশেষে আমরা এসে পৌঁছেছি ভৈরবনাথজির মন্দিরে। এই হচ্ছে ভৈরবনাথজির মন্দির, এই হচ্ছে ভৈরবনাথজির মন্দির। আর এইদিকে পাহাড়, চারিদিকে ওই রোপওয়ে করে আমরা এলাম। কি অপূর্ব সৌন্দর্য এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কাটরাতে বৈষ্ণোদেবীর মন্দিরে আমাদের যেরকম দেখাচ্ছিলাম মেঘে ঢেকে গেছে, সেই মেঘ কিন্তু উপরে নেই। মেঘটা একটা ওই মন্দির চত্বরে এখানে রয়েছে, এখান থেকে দেখাচ্ছি, দেখুন। অপূর্ব সুন্দর, পুরো শহরটিকে দেখতে পাওয়া যায়। অপূর্ব লাগছে উপর থেকে। দেখুন উপর থেকে মায়ের মন্দির। অপূর্ব লাগছে। ভৈরবনাথ, চলুন আবার রোপওয়ে করে নিচে ফিরে যাওয়া যাক। তারপর সেখান থেকে আমরা আবার হেঁটে কাটরার উদ্দেশ্যে রওনা দেবো। আবার ভৈরবজির মন্দির থেকে বৈষ্ণোদেবতার মন্দিরে ফিরে যাচ্ছি, রোপওয়ের দিকে যাচ্ছি, চলুন।
সারাদিন ধরে বৈষ্ণোদেবী মন্দির দর্শন করা হলো, এবার তারপরে ভৈরব বাবার কাছে রোপে করে গিয়ে এবার বাড়ি ফেরার পালা। এবারে আস্তে আস্তে আমরা নেমে চলেছি, নিচে গিয়ে ওই ত্রিকুটা ভবনে আছি, ওখানে থাকবো। আগামীকাল আমাদের এখান থেকে ট্রেন আছে, বন্দে ভারত ধরবো। সেই বন্দে ভারত ধরে আমরা দিল্লি যাব, তারপরে দিল্লি থেকে আবার ট্রেন আছে বাড়ি ফেরার জন্য। তো কেমন লাগলো আমাদের এই বৈষ্ণোদেবী ভ্রমণ এবং ভৈরব বাবার ভ্রমণ? ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখতে থাকুন।
ঘড়ির কাঁটা এখন 7টা। অবশেষে আমরা 4টে নাগাদ ওপর থেকে রওনা দিয়েছিলাম বৈষ্ণোদেবী ওখান থেকে, এবং এখন 7টা। আমরা অবশেষে মানগঙ্গার চেকপোস্টের কাছে এসে উপস্থিত হয়েছি, এবং এবার এখান থেকে আমরা অটো নিয়ে আবার ফিরে যাব ত্রিকুটা ভবনে। আজকে ওখানে থাকবো আমরা ত্রিকুটা ভবনে, বুকিং করাই আছে, কালকে আমাদের বাড়ি ফেরার ট্রেন। তো ঠিক আছে, চলুন তবে আমরা এখান থেকে বেরিয়ে অটো ধরে পৌঁছে যাচ্ছি ত্রিকুটা ভবন। সবাইকে গুড মর্নিং। ভোরবেলা এখন সকাল 5টা বাজে। আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এখান থেকে কাটরা স্টেশনে যাব, ওখান থেকে আমাদের দিল্লির উদ্দেশ্যে বন্দে ভারত আছে। তারপরে সেখান থেকে বিকেলে আবার রাজধানী ধরে বাড়ি যাব। তো চলুন যাওয়া যাক। খুব ভালোভাবে ঘোরা হয়েছে, খুব সুন্দরভাবে বাবা অমরনাথজি এবং বৈষ্ণোদেবীকে মা দর্শনও হয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা। চলুন তাহলে যাওয়া যাক। এসে উপস্থিত হয়েছি আমরা কাটরা স্টেশনে। ভোরের আলো সবাই পড়ছে এখানে। ঘড়ির কাঁটা এখন 5টা 10। একটুখানি দূরত্ব ত্রিকুটা ভবন থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন। অপূর্ব সুন্দর রাজ্য আলোয়। চলুন যাওয়া যাক। অবশেষে নির্ধারিত সময় 6:45 সময় আমাদের বন্দে ভারত কাটরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা শুরু দিল। বেশ কটা দিন কেটে গেল। বাবা অমরনাথজি এবং মাতা বৈষ্ণোদেবীর দর্শন খুব ভালোভাবে হলো। ছেড়ে যেতে মন না চাইলেও সময়ের অভাবে এবং ফিরতে তো হবেই, সুতরাং একটা মনের মধ্যে কষ্ট নিই, কেননা অমরনাথজি এবং বৈষ্ণোদেবীকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। কিন্তু তাও আমরা রওনা দিলাম এবার বাড়ির পথে। আপাতত দিল্লি যাব, তারপরে দিল্লি পৌঁছবো দুপুর 2টো নাগাদ, এবং সেখান থেকে আবার 4:50-এ দিল্লি রাজধানী হাওড়ার রাজধানী এক্সপ্রেসে উঠে চেপে বসবো বাড়ির উদ্দেশ্যে। চলুন ট্রেনের যাত্রাপথটা আপনারা কিছুটা দেখতে থাকুন। দিল্লি পৌঁছে আবার আপনাদের জানাচ্ছি। থেকে 654 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন আমাদের বন্দে ভারত নিউ দিল্লি স্টেশনে ঢুকছে। ঘড়ির কাঁটায় 2:25, 2টোর সময় ঢোকার কথা থাকলেও 25 মিনিট মতন প্রায় লেট হয়েছে। তো দেখা যাক, দিল্লিতে প্রচণ্ড গরম আছে
এবার আমরা স্টেশনে নেমে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপর আবার বিকেল 4:50 নতুন দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস আছে, সেই এক্সপ্রেসে চেপে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলুন। পৌঁছলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। দিল্লি স্টেশনে আমরা এসেছিলাম, এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এবার এখান থেকে আবার 4:50 রাজধানী আছে, হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। চলুন তাহলে যাওয়া যাক। অবশেষে দিল্লি স্টেশনে ঢুকছে হাওড়া যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেস। এই রাজধানী এক্সপ্রেস ধরেই আমরা বাড়ির জন্য রওনা দেবো। 4:50 দিল্লি থেকে ছাড়বে এবং 17 ঘন্টা 5 মিনিট মতন যাত্রা করে কালকে 9:55 সকাল 9:55 হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছাবে এবং তারপরে সেখান থেকে আমাদের লোকাল ট্রেন ধরে আমরা যে যা নিজেদের মতন বাড়ি যাব। তো চলুন দেখা যাক রাজধানী এক্সপ্রেসে করে যাই। এই যে দিন হাওড়া রাজধানী এক্সপ্রেস। আমাদের সিট আছে B3 কোচে। B3 কোচে আমাদের 64, 68 এবং 71 নম্বর সিটগুলি আছে। 3টে উইন্ডো সিট, দুটো সাইড, একটা সাইড লোয়ার আর দুটো লোয়ার। চলুন উঠি, তারপর দেখাচ্ছি, দেখতে থাকুন। অবশেষে আমাদের ট্রেন হাওড়া রাজধানী এক্সপ্রেস দিল্লি থেকে 5টা নাগাদ ছাড়লো। যে যাত্রা আমাদের শুরু হয়েছিল অমরনাথ যাত্রার জন্য, বৈষ্ণোদেবী যাত্রার জন্য ইন্ডিগো বিমান দিয়ে, সেই যাত্রা এবার রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে শেষ হতে চলেছে। আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মোটামুটি কালকে সকালে 10টার মধ্যে হাওড়া প্রবেশ করার কথা। এবার দেখা যাক কীভাবে কীরকম সময় ট্রেন চলতে থাকে। সবাই সঙ্গে থাকুন। রাজধানী তার নিজস্ব ছন্দে প্রচুর গতিতে ছুটে চলেছে। বাইরের আবহাওয়া খুব খারাপ, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকেই শুনলাম বৃষ্টি হচ্ছে প্রচুর। এবার আমরা ঘুরলাম অমরনাথজির কাছে, বৈষ্ণোদেবীর কাছে, বৃষ্টি কোনো কিছু পাইনি, কিন্তু এখানে কালো মেঘে ঢেকে রয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এইখানেই হয়তো নেমে একটু ভিজতে হবে, এছাড়া আমাদের ওয়েদার খুব ভালো পেয়েছিলাম। খুব সুন্দরভাবে জার্নি হলো। রাজধানীও মোটামুটি টাইমে 10-15 মিনিট মতন লেট আছে। আর দেখা যাক আমরা পৌঁছাই হাওড়ায়, কটা নাগাদ পৌঁছাচ্ছি দেখাচ্ছি।
অবশেষে নির্ধারিত সময় 9:55 আমরা হাওড়ায় পৌঁছলাম। এইবার এখান থেকে আবার ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। অবশেষে প্লেনে যাও, ট্রেনে যাও, রাজধানীতে যাও, বন্দে ভারতে যাও, যাতেই যাও, শেষ পর্যন্ত এসে ওঠো ব্যান্ডেল লোকালে। তাহলে আমরা শেষ পর্যন্ত ব্যান্ডেল লোকালে চেপে এবার বাড়ির পথে রওনা দিলাম। অনেক কিছু প্রিমিয়াম গাড়ি, ট্রেন সব চাপা হলো। আলটিমেট সেই লোকাল ট্রেন। তাহলে ধরা যাক, ট্রেন 10 মিনিট লেটেই ছাড়লো, বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমরা বাড়ি পৌঁছচ্ছি। কেমন লাগলো আমাদের এই পুরো অমরনাথ ভ্রমণ, বৈষ্ণদেব ভ্রমণ, সবাই জানাবেন একটু দয়া করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে নতুন হলে সমস্ত ভিডিও চ্যানেলে আছে, দেখবেন দয়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।